1995 সালের 4 সেপ্টেম্বর জাপানের ওকিনাওয়াতে একটি শান্ত সন্ধ্যায় 12 বছর বয়সী এক স্কুল ছাত্রী খাতা কিনে বাড়ির পথে ফিরছিল। মার্কিন মেরিন কোর এবং নৌবাহিনী 3 সদস্য আগে থেকেই একটি গাড়ি নিয়ে সেখানে ওঁত পেতেছিল। তারা মেয়েটির পথ রোধ করে তাকে জোরপূর্বক গাড়ির পেছনের সিটে তুলে নেয়। এরপর তাকে বেধড়ক মারধর করা হয়, চোখ মুখ বেঁধে ফেলা হয় এবং একটি নির্জন খামারের কাছে রাস্তায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। রাত 8:20 এই বর্বরতা শেষ হয়। যখন ছোট্ট মেয়েটি হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছিল, তখন ওই 3 মার্কিন সেনা তাদের ঘাঁটির সুইমিং পুলের পাশে শুয়ে হ্যামবার্গার খাচ্ছিল, কারণ তারা জানত মার্কিন ঘাঁটির সীমানার ভেতর জাপানের পুলিশের সাধ্য নেই তাদের গ্রেপ্তার করা। এই ঘটনা ওকিনাওয়ার স্মরণকালের সবচেয়ে বড় মার্কিন বিরোধী বিক্ষোভের জন্ম দেয়, কারণ স্থানীয়রা জানত এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 1973 সালে ওকিনাওয়া জাপানের কাছে হস্তান্তরের পর থেকে মার্কিন সেনাদের দ্বারা চুরি, ডাকাতি, খুন, ধর্ষণের মতো 5000-এর বেশি অপরাধ সংঘটিত হয়েছিল। শুধু জাপান নয়, ইতালির দিকে তাকালে আইনি দায়মুক্তির আর এক ভয়াবহ চিত্র দেখা যায়। 1998 সালে 3 ফেব্রুয়ারি ইতালির ক্যাভালেসে একটি মার্কিন যুদ্ধ বিমান অত্যন্ত নিচ দিয়ে উড়ে যাওয়ার সময় ক্যাবল কারের তার কেটে দেয়। 260 ফুট ওপর থেকে আছড়ে পড়ে 20 জন পর্যটকের মৃত্যু হয়। জানা যায় পাইলটরা নিয়ম ভেঙে মাত্র 360 ফুট উচ্চতায় আনন্দ ভ্রমণ করছিলেন এবং ভিডিও ধারণ করছিলেন। পরে প্রমাণ লোপাটের জন্য তারা ভিডিও টেপটি ধ্বংসও করে ফেলেন। কিন্তু ইতালির মাটিতে বিচার হওয়ার বদলে ন্যাটো চুক্তির অধীনে তাদের বিচার হয় খোদ যুক্তরাষ্ট্রে। সামরিক জুরি বোর্ড তাদের অনিচ্ছাকৃত হত্যা এবং দায়িত্বে অবহেলার অভিযোগ থেকে সম্পূর্ণ বেকসুর খালাস করে দেয়। ইতালির মানুষ বিক্ষোভে ফেটে পড়লে পরে শুধু প্রমাণ লোপাট করার অপরাধে তাদের সামরিক বাহিনী থেকে বরখাস্ত করা হয় এবং এক পাইলটকে নামমাত্র 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। আফগানিস্তানের কান্দাহারে 2012 সালে এক মার্কিন স্টাফ সার্জেন্ট রাতের আঁধারে 16 জন নিরাপরাধ মানুষকে হত্যা করেন, যার মধ্যে 9 জনই ছিল শিশু। আফগান সরকার বিচার চাইলে মার্কিন সামরিক বাহিনী তাকে দ্রুত যুক্তরাষ্ট্রে সরিয়ে নেয়। আইনজীবীরা পিটিএসডি এবং মাদকের প্রভাবকে ঢাল হিসেবে ব্যবহার করেন। শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড এড়াতে দোষ স্বীকার করলে তাকে প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দক্ষিণ কোরিয়ার ইতাওয়ানের ঘটনা তো আরো অবাক করার মতো। 1997 সালে একটি রেস্তোরাঁর টয়লেটে কোরীয় ছাত্র চো জং পিলকে 9 বার ছুরিকাঘাত করে হত্যা করা হয়। প্রধান সন্দেহভাজন ছিলেন এক মার্কিন সামরিক ঠিকাদারের ছেলে। অদ্ভুত কিছু প্রশাসনিক ভুলের সুযোগ পেয়ে সে যুক্তরাষ্ট্রে পালিয়ে যায়। দীর্ঘ 18 বছর পর দ্য কেস অফ ইতাওয়ান হোমিসাইড মুভি রিলিজের পর সৃষ্ট প্রবল জনমতের চাপে তাকে কোরিয়া এনে বিচার করা সম্ভব হয়। এই ঘটনা প্রমাণ করে আইনি দায়মুক্তির জাল মার্কিন সামরিক ঠিকাদার ও তাদের পরিবারের সদস্যদেরও সুরক্ষা দেয়। প্রশ্ন হলো, স্বাধীন দেশগুলোতে মার্কিন সেনারা এমন ভয়াবহ অপরাধ করেও স্থানীয় আইনে প্রায় বিনা শাস্তিতে কিভাবে পার পেয়ে যায়? এর একমাত্র আইনি উত্তর হলো স্ট্যাটাস অফ ফোর্সেস এগ্রিমেন্ট বা সংক্ষেপে সোফা চুক্তি। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি সরাসরি কোনো দেশের সামরিক দখলদারিত্ব নয়, বরং বিদেশি সেনাদের ওই দেশে অবস্থানের আইনি অধিকার ও সুযোগ সুবিধার রূপরেখা। যুক্তরাষ্ট্র তার সোফা চুক্তিগুলোতে এমন ধারা জুড়ে দেয় যাতে কর্তব্যরত অবস্থায় কোনো মার্কিন সেনা অপরাধ করলে তার বিচারের একচ্ছত্র অধিকার থাকে মার্কিন সামরিক আদালতের হাতে। আয়োজক দেশের স্থানীয় ফৌজদারি আইন সেখানে খাটবে না। সমালোচকদের মতে এই ধরনের চুক্তিগুলো ক্ষেত্র বিশেষ আয়োজক দেশের রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের শামিল। অনেক বিশ্লেষক একে বিদেশি শক্তির অতিমাত্রায় প্রভাব বিস্তারের উদাহরণ হিসেবে দেখেন। যুক্তরাষ্ট্রের দাবি বিশ্বের নানা প্রতিকূল পরিবেশে কাজ করার সময় স্থানীয় বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা বা রাজনৈতিক আক্রোশ থেকে সেনাদের বাঁচাতে এই আইনি ঢাল জরুরি, কিন্তু স্থানীয়দের কাছে এটি রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ওপর এক বিশাল হস্তক্ষেপ। দেশগুলোকে যেন ক্ষুদ্র উপনিবেশ বা মাইক্রো কলোনি বানিয়ে রাখা হয়েছে। তাহলে স্বাধীন দেশগুলো কেন এই চুক্তি মেনে নেয়? প্রথম কারণ, জাতীয় নিরাপত্তা। উত্তর কোরিয়ার সামরিক আগ্রাসন ঠেকাতে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় জাপানও নির্ভরশীল যুক্তরাষ্ট্রের উপর। স্পেনের সাথে চুক্তিতে বলা হয়েছে পশ্চিমা বিশ্ব ও ন্যাটোর নিরাপত্তায় এটি অপরিহার্য। দ্বিতীয়ত, সামরিক প্রশিক্ষণ।
ইরাক বা আফগানিস্তানে আল কায়েদা বা আইসিসের মতো গোষ্ঠী দমনে মার্কিন সহায়তা জরুরি ছিল, তাই স্থানীয় সরকারগুলো বাধ্য হয়ে শর্ত মেনে নেয়। তৃতীয় এবং সবচেয়ে বড় কারণ হলো অর্থনীতি। সামরিক ঘাঁটিগুলো আয়োজক দেশের অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলে। 2002 সালের এক গবেষণায় দেখা গিয়েছে, সামরিক ঘাঁটিগুলো স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড বহুগুণ বাড়িয়ে দেয়। হাজার হাজার সেনা স্থানীয় বাজার থেকে পণ্য কেনে, বাড়ি ভাড়া নেয়, স্থানীয়দের কর্মসংস্থান তৈরি হয়। ঘাঁটির আশেপাশের শহরগুলো অর্থনৈতিকভাবে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে। স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাবের কারণে নেতারা চুক্তি বাতিলের ঝুঁকি নিতে চান না। যুক্তরাষ্ট্রের এই বিশাল সামরিক উপস্থিতি পৃথিবী জুড়ে বিস্তৃত। যুক্তরাষ্ট্রের ভেতরে বাইরে মিলিয়ে প্রায় 27 মিলিয়ন একর জমির উপর রয়েছে তাদের 5,68,000টি সামরিক স্থাপনা। পেন্টাগন এবং যুদ্ধবিরোধী গবেষণা সংস্থার তথ্য বলছে, বিশ্বের 80টিরও বেশি দেশে 750 থেকে 877টি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। তবে নিরাপত্তার কথা বলে পেন্টাগন আসল ঘাঁটির সংখ্যা প্রকাশ করে না। এই বিশাল সামরিক কাঠামো রক্ষণাবেক্ষণ করতে যুক্তরাষ্ট্রের বছরে প্রায় $55 বিলিয়ন খরচ হয়, যা তাদের মোট বিশাল প্রতিরক্ষা বাজেটের মানে $873.5 বিলিয়ন একটি বড় অংশ। বর্তমানে প্রায় 13 লাখ মার্কিন সেনা সক্রিয় দায়িত্বে রয়েছে, যার মধ্যে অন্তত 1,60,000 সেনা যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের বাইরে বিভিন্ন দেশে মোতায়েন রয়েছে। এত বিপুল অর্থ ব্যয় করে সামরিক উপস্থিতির অন্যতম লক্ষ্য হল আন্তর্জাতিক বাণিজ্য পথগুলোতে নিজেদের প্রভাব বজায় রাখা। বিশ্ব বাণিজ্যের প্রায় 80 থেকে 90% এবং তেল গ্যাসের বড় অংশ সমুদ্র পথে পরিবাহিত হয়। সমুদ্র পথের অতি গুরুত্বপূর্ণ এবং সংকীর্ণ প্রণালীগুলোকে ভূরাজনীতির ভাষায় চোক পয়েন্ট বলা হয়। মার্কিন নৌ ঘাঁটিগুলো সুপরিকল্পিতভাবে এই চোক পয়েন্টগুলোর কাছে স্থাপন করা হয়েছে, যেমন মালাক্কা প্রণালী। বিশ্বের মোট বাণিজ্যের প্রায় 30% এই পথ দিয়ে যায়, যা চীন ও জাপানের জ্বালানি সরবরাহের প্রধান লাইফলাইন। ফিলিপাইন ও জাপানে মার্কিন ঘাঁটি এবং সিঙ্গাপুরে নৌ লজিস্টিক সুবিধা দিয়ে যুক্তরাষ্ট্র এই প্রণালীর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের অন্যতম প্রধান তেল সরবরাহ হয়। সেখানে বাহরাইনে নৌবাহিনীর 5ম বহর এবং কাতারে বিশাল বিমান ঘাঁটির মাধ্যমে কড়া নজরদারি রেখেছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগরের প্রবেশদ্বার বাবাল মানদেব বিশ্ব বাণিজ্যের 12% নিয়ন্ত্রণ করে। জিবুতিতে অবস্থিত মার্কিন ঘাঁটি ক্যাম্প লেমনিয়ার এই রুটের নিরাপত্তায় ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের ফ্রিডম অফ নেভিগেশন অপারেশনস নীতির মূল উদ্দেশ্যই হল চীন বা ইরানের মতো দেশ যেন একতরফাভাবে আন্তর্জাতিক সমুদ্র সীমা দাবি করে বাণিজ্য রুট বন্ধ করতে না পারে। স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টারের বিশ্লেষণে দেখা গিয়েছে, তাইওয়ান নিয়ে চীনের সাথে যুদ্ধ বাঁধলে এবং ইন্দোনেশিয়া প্রণালী বন্ধ করে দিলে মার্কিন রণতরীকে হাজার হাজার মাইল ঘুরপথে যেতে হবে। এতে প্রায় 6 দিন সময় বেশি লাগবে এবং অতিরিক্ত $11 মিলিয়ন জ্বালানি পড়বে। এ কারণে বৈদেশিক ঘাঁটির মাধ্যমে এই রুটগুলোতে উপস্থিতি বজায় রাখতে মরিয়া যুক্তরাষ্ট্র। কিন্তু এখন প্রশ্ন হলো, এই আইনি ও সামরিক বেড়াজাল থেকে বেরিয়ে আসা কি সম্ভব? তাত্ত্বিকভাবে চুক্তি বাতিলের পথ খোলা থাকে। 1991 সালে ফিলিপাইনের সিনেট এক ঐতিহাসিক ভোটের মাধ্যমে সামরিক চুক্তি নবায়ন করতে অস্বীকৃতি জানায়। যুক্তরাষ্ট্র অর্থ দিতে রাজি না হয় এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ক্ষতি হওয়ায় তারা সুবিক বে নৌঘাঁটি ছেড়ে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়। আবার 2020 সালে ইরানি জেনারেল কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর ইরাকি পার্লামেন্ট মার্কিন সেনা সহ সকল বিদেশি সেনা প্রত্যাহারের পক্ষে একটি বিল পাশ করেছিল। কিন্তু বাস্তবে এই বলয় থেকে বের হওয়া অত্যন্ত কঠিন। ফিলিপাইন যুক্তরাষ্ট্রকে বের করে দিলেও সাউথ চায়না সিতে চীনের আগ্রাসনের কারণে 2016 সালের পর তারা আবারও মার্কিন সেনাদের সাথে প্রতিরক্ষা চুক্তি বাড়াতে বাধ্য হয়। অন্যদিকে ইরাকের পার্লামেন্ট যখন সেনা প্রত্যাহারের ভোট দিয়েছিল, তখন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন। এমনকি কিউবার ক্যাস্ট্রো সরকারের দীর্ঘদিনের দাবি সত্ত্বেও যুক্তরাষ্ট্র কখনোই গুয়ান্তানামো বের ঘাঁটি ছাড়েনি। তার মানে চুক্তি বাতিল করতে চাইলে চরম কূটনৈতিক চাপ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা সামলানোর দীর্ঘমেয়াদী প্রস্তুতি থাকতে হবে। জাপানের ওকিনাওয়ার 12 বছরের শিশুর ক্ষতবিক্ষত শরীরের আর্তনাদ থেকে শুরু করে ইতালির উপত্যকায় ঝরে পড়া 20টি প্রাণ, প্রতিটি ঘটনায় এক অদৃশ্য সামরিক সাম্রাজ্যের নীরব সাক্ষী। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সামরিক ঘাঁটির বিশাল নেটওয়ার্ক আর সোফা চুক্তি বারবার প্রমাণ করে আন্তর্জাতিক রাজনীতিতে সমতা ও ন্যায় বিচার আপেক্ষিক ধারণা মাত্র। ঘাঁটিগুলো কেবল সামরিক শক্তির প্রদর্শনী নয়, বরং বৈশ্বিক বাণিজ্য আর ভূ রাজনীতির নাটায় ওয়াশিংটনের হাতে শক্তভাবে আটকে রাখার সুনিপুণ কৌশল। নিজেদের মাটিতে
বিদেশি পরাশক্তির এই একচ্ছত্র আধিপত্য থেকে বের হতে হলে যে সাহস, সামরিক স্বনির্ভরতা ও অর্থনৈতিক শক্তির প্রয়োজন তা পৃথিবীর খুব কম দেশেই রয়েছে। কাজী নিশাদ, যমুনা নিউজ।